নির্বাচন বানচালকারীদের স্বার্থেই পিআর আন্দোলন বলছে বিএনপি। ফ্যাসিস্ট ও অগণতান্ত্রিক শক্তির পুনর্বাসনের শঙ্কা। দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াতের। পিআর মানে আমি অনেক সময় বলেছি এটা পার্মানেন্ট রেস্টলেসনেস। নির্বাচনকে বানচাল করার জন্য যে শক্তি কাজ করছে তার পক্ষেই এই রাজনৈতিক দলটি। যদি নির্বাচন বিলম্বিত হয় তাহলে ফ্যাসিবাদের উৎপাত হবে, আবার গণতান্ত্রিক শক্তির উত্থান হবে অবশ্যম্ভাবীভাবে। প্রশাসনে বিভিন্ন জায়গায় একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে বসানো হয়েছে। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। পরস্পরের বিরুদ্ধে কোনো ধরনের আত্মঘাতী ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। অন্যান্য শীর্ষ সংবাদ। যারা কাজ করে তাকে দেখার কথা। পর থেকে তো মশারি দেয় না, মশারিটাকে তারা এত প্রায়োরিটি দেয়। ওয়ার্ড থেকে কেবিন, সোহরাওয়ার্দী হাসপাতালেই এডিসের প্রজনন। ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে অন্য রোগী, দেয়া হয় না মশারিও। গাফিলতি শিকার কর্তৃপক্ষের। নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে হতাহত ঠেকানোর উদ্যোগ। ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা, দেয়া হবে কাঁটাতারের বেড়াও। সচেতন করতে বিজিবির মাইকিং। কোমরে পিস্তল, হাতে ওয়াকিটকি। এনএসআই কর্মকর্তা পরিচয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ওঠা বসা। ফুটপাতে চাঁদাবাজির সময় হাতে নাতে ধরা প্রতারক জাহিদ। শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধায় ভাষা সৈনিক কবি আহমদ রফিককে শেষ বিদায়। শোক র্যালি। শিক্ষার্থীদের গবেষণায় ইব্রাহিম মেডিকেল কলেজে মরণোত্তর দেহদান। এবং গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাবে আংশিক সম্মত হামাস। ইসরায়েলকে হামলা থামানোর নির্দেশ মার্কিন প্রেসিডেন্টের। পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে রাজি নেতানিয়াহু। যারা নির্বাচন বানচাল করতে চায়, পিআর দাবিতে আন্দোলনকারীরা তাদের পক্ষে কাজ করছেন। এর মধ্য দিয়ে ফ্যাসিস্ট ও অগণতান্ত্রিক শক্তি পুনর্বাসনের সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আলাদা অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে। দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাবের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী অভিযোগ করেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হয়েছে। দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। আজকে প্রশাসনে বিভিন্ন জায়গায় একটি বিশেষ রাজনৈতিক দল, যেটা বলেছি, একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে তাদেরকে বসানো হয়েছে। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। জনগণ প্রত্যক্ষ করছে, আমরাও প্রত্যক্ষ করছি কোন কোন গুরুত্বপূর্ণ পদে এই সমস্ত বিশেষ রাজনৈতিক দলের মনোভাবাপন্ন প্রশাসক এবং আমলাদেরকে বসানো হচ্ছে। তারা কখনোই নিরপেক্ষ নির্বাচন হতে দেবে না। এদিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, যারা নির্বাচন বানচাল করতে চায়, পিআরের দাতাদের পক্ষে কাজ করছে। এর মধ্য দিয়ে পতিত ফ্যাসিস্ট ও অগণতান্ত্রিক শক্তি পুনর্বাসনের শঙ্কা তার। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য এবং পারতপক্ষে বানচাল করার জন্য যে শক্তি কাজ করছে তার পক্ষেই এই রাজনৈতিক দলটি কাজ করছে বলে আমাদের সন্দেহ। এটা পার্মানেন্ট রেস্টলেসনেস, এটা স্থায়ীভাবে অস্থিরতা সৃষ্টি করে, অস্থিতিশীলতা সৃষ্টি করে রাষ্ট্রে। পৃথিবীর যে সমস্ত দেশে এটা এক্সপেরিমেন্ট হয়েছে সেই সমস্ত দেশের নজির আপনারা খুব দেখুন। আপনারা খুব সম্প্রতি দেখবেন নেপালের রাজনৈতিক পরিস্থিতি, সেখানেও পিআর বিদ্যমান। যেসব দেশে পিআর আছে সেখানে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে সালাউদ্দিন বলেন, এমন ব্যবস্থা চায় না জনগণ। ময়দানে এবং আলোচনা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াত। বিগত দিনে ক্ষমতায় থাকতে অনেকে বিভাজনের রাজনীতি করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। একে অন্যের সঙ্গে দ্বন্দ্বে না জড়িয়ে দেশের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
দেশের নানা প্রান্ত থেকে আসা আলেম সমাজের প্রতিনিধিরা ভিড় করেন রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে। নির্ধারিত সময়ে শুরু হয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে দায়ী ও ওয়াইজ সম্মেলন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আবারও দলীয় কর্মসূচিতে সরব হন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, কোনো ধরনের বিভাজনের রাজনীতি করে না জামায়াত। দেশকে এগিয়ে নিতে পরস্পরের বিরুদ্ধে দ্বন্দ্বে লিপ্ত না হয়ে আহ্বান জানান ঐক্যবদ্ধ হবার। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। পরস্পরের বিরুদ্ধে কোনো ধরনের আত্মঘাতী ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না, বাহাসে লিপ্ত হওয়া যাবে না। ব্যতিক্রমকে মেনে নিয়ে সহনশীল হতে হবে। জামায়াত আমির বলেন, আলেমরা শুধু মসজিদের নয়, নেতৃত্ব দেবে জাতিরও। সমাজ পরিচালনায় আলেম ওলামারা অংশ নিলে দেশ থেকে দূর হবে দুর্বৃত্তায়ন। আলেম বা শিক্ষিত লোকদের দায়িত্ব হচ্ছে তারা পথ দেখাবেন কোরআন এবং সুন্নাহর আলোকে। ওলামায়ে কেরাম যদি জাতিকে পথ দেখান, আশা করা যায় যে জাতি পথ পাবে এবং উপকৃত হবে। ওলামায়ে কেরামের মধ্যে জাতি একটা ইস্পাত কঠিন ঐক্য দেখতে চায়। অনুষ্ঠানে সারা দেশের 5 শতাধিক আলেম প্রতিনিধি অংশ নেন। আমরা ওলামায়ে কেরামের কাছে এটাই আশা করি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। আমাদের চিকিৎসা দিয়ে ডেঙ্গু প্রতিরোধ নয়, এডিস মশার প্রজনন ক্ষেত্র তৈরি করে ডেঙ্গু ছড়াচ্ছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়েছে তারই প্রমাণ। আক্রান্তদের মশারি না দেয়ায় হাসপাতালটিতে জন্ম নেয়া মশাই কামড়ে বাড়াচ্ছে ডেঙ্গুর প্রকোপ। এর দায় রোগীদের উপর চাপানোর চেষ্টা করলেও প্রশ্নের মুখে নিজেদের গাফিলতি স্বীকার করেন হাসপাতাল কর্তৃপক্ষ। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহজাহান খান। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল জরুরি বিভাগের পাশে ময়লার স্তূপের মধ্যে অসংখ্য পাত্রে জমে আছে পানি, যা থেকে জন্মাচ্ছে এডিসের লার্ভা ও মশা। শুধু ডেঙ্গু আক্রান্ত হয়ে আসা রোগীদের থেকে নয়, এখানে জন্মানো এডিস মশা থেকেও ডেঙ্গু আক্রান্ত হচ্ছে সবাই। শুধু জরুরি বিভাগ নয়, সোহরাওয়ার্দী হাসপাতালের চারপাশেও যেন চাষ হয় এডিস মশার। পরিত্যক্ত ডাবের খোসা, ওয়ান টাইম কাপ বা মাটির পাত্র, সবকিছুতেই জমে আছে পানি, জন্মাচ্ছে এডিসের লার্ভা। হাসপাতালটির ভেতরে ঢুকতেই 104 নম্বর ওয়ার্ডের সামনে এক বালতি পানি চোখে পড়ে সময় সংবাদের। কাছে গিয়ে দেখতেই হতবাক হই আমরা। পুরো বালতির পানি যেন এডিসের লার্ভায় ভরা। হাসপাতালটির কর্মকর্তা কর্মচারীরা কি ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে নাকি প্রসারে? যেখানে বালতি রাখছে এটি খেয়াল করা হয়, কিন্তু যারা কাজ করে তাকে তো এটি দেখার কথা। ফেলে দেয়া হয় এডিসের লার্ভায় ভরা বালতির পানি। এবার ওয়ার্ড নয়, কেবিনে নজর দিতে চাই আমরা। তবে সেখানেও ডেঙ্গু চাষের ভয়াবহ চিত্র ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায়। গাছের টব তৈরি করা হয়েছে প্লাস্টিক পাত্র দিয়ে। গাছ না থাকলেও তাতে দীর্ঘদিন ধরে জমে আছে পানি, তার মধ্যেই জন্মাচ্ছে এডিসের লার্ভা। পানি বোতল ছিল, এটা আমি লাগাইনি, হয়তো কোনো আমি বেশ কয়েকদিন একটু ঝামেলার জন্য এই লাইনে আসতে পারি না। কোন রুগীরা সম্ভবত দিয়ে গেছে আমার কোনো ওয়ার্ড বয়ের হাতে। হাসপাতালটির মধ্যেই যেভাবে মশা চাষ হচ্ছে, তা থেকে কিভাবে রক্ষা করা হচ্ছে রোগীদের জানতে ওয়ার্ডগুলোতে সময় সংবাদ। ডেঙ্গু আক্রান্ত ও অন্য রোগীরা মিলেমিশে একাকার। ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেয়া হয়নি মশারি, তাদের কামড়ে অন্য রোগীদের মাঝেও স্বাচ্ছন্দ্যে ডেঙ্গু ছড়াচ্ছে মশারা। ভর্তির পর থেকে তো মশারি দেয় নাই। আসছি সকালে, ঠিক আছে, এখন পর্যন্ত মশারি দেয়নি। কেন মশারি দেয়া হচ্ছে না জানতে চাইলে ওয়ার্ড ইনচার্জ দাবি করেন সব ডেঙ্গু রোগীরাই মশারির মধ্যেই আছে। সব রোগীকেই মশারি দিয়ে দিই। এখনো তো দিচ্ছেন না তাইলে? ওইটা হয়তো পরে দিছে, কিন্তু দেখেন অন্যগুলোকে আমরা দিয়ে দিচ্ছি। আমরা তো একটা মশারিও দেখছি না আপনার ওয়ার্ডে, বলেন তো। আপনি একটু আমাকে দেখান একটা ওয়ার্ডে মশারি আছে। প্রমাণ করতে সময় সংবাদকে নিয়ে নেমে পড়েন নিজেই, তবে ব্যর্থ হয়ে দায় চাপান রোগীদের উপর। যেহেতু জেনারেল ওয়ার্ড, গরমের একটা ব্যাপার আছে, রোগীর লোক অত সচেতন না, মশারিটাকে তারা এত প্রায়োরিটি দেয়। এবার সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের মুখোমুখি আমরা। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও অভিযুক্ত কর্মকর্তাদের ডেকে ধমকালেন তিনি। এত সময় ধরে এটা চোখের বাইরে পড়ে গেল কেন? এখন থাকছে কেন? এগুলো থাকবে কেন? এগুলা রিস্কে না।
দ্রুতই ডেঙ্গুর জন্য আলাদা ওয়ার্ড চালু সহ হাসপাতালের ভেতরে বাইরে জমে থাকা পানি অপসারণে কার্যকর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন পরিচালক। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে সবশেষ জানাতে রাজধানী সোহরাওয়ার্দী হাসপাতালে আছেন সহকর্মী এম এ আজিম। সরাসরি যাচ্ছি তার কাছে। আজিম, সকাল থেকে সময় সংবাদে ডেঙ্গু নিয়ে যে সোহরাওয়ার্দী হাসপাতালের অসচেতনতা, সে সংবাদ প্রচারের পর কিন্তু আমরা দেখছি যে কার্যকর পদক্ষেপ কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ নিয়েছে। আমরা এই মুহূর্তে ডেঙ্গু ওয়ার্ডে রয়েছি, সেখানে আমরা দেখছি যে এখানে কিন্তু ডেঙ্গু যারা আক্রান্ত হয়েছে তাদেরকে একটি সুনির্দিষ্ট জায়গায় নিয়ে আসা হয়েছে এবং এখানে এই মুহূর্তে আগে যে অসচেতন অবস্থা আমরা দেখেছিলাম যে কোনো বেডেই ডেঙ্গু আক্রান্ত রোগীর কিন্তু মশারি দেওয়া হচ্ছিল না, সেই জায়গাটি থেকে কিন্তু অনেকটা ফিরেছে। কিছু কিছু রোগীকে কিন্তু মশারির মধ্যে আমরা দেখছি, তবে এর বাইরেও কিন্তু আমরা এখনও দেখছি যে কিছু রোগী কিন্তু মশারির বাইরে রয়েছেন এবং কিছু রোগী এখনও মশারি টানাচ্ছেন না এবং অসচেতন অবস্থায় রয়েছেন। সেক্ষেত্রে এখানকার যারা ওয়ার্ডটির দায়িত্বে রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে মাঝে মধ্যেই কিন্তু রোগীরা তাদের মশারি খুলে ফেলেন এবং সেক্ষেত্রে তারা বারবারই তাদেরকে সচেতন করছেন এবং তাদেরকে মশারির মধ্যে থাকার জন্য বারবারই বলছেন এবং তারপরেও আসলে অসচেতনভাবে অনেকেই মশারির বাইরে চলে যাচ্ছেন। এবং এর বাইরে আমরা যদি বলি যে হাসপাতালটি আমরা চারপাশ ঘুরে দেখে যে পরিবেশ আমরা দেখেছি, যেটি হচ্ছে যে হাসপাতালের চারপাশে মশা তৈরির জন্য যে ধরনের পরিবেশ দরকার হয় সেই পরিবেশগুলো কিন্তু এখানে আমরা পেয়েছিলাম এবং সেগুলো কিন্তু এখনও বিদ্যমান রয়েছে। এবং আমরা দেখছি যে হাসপাতালের মধ্যেই যে সকল স্বজনরা রোগীদের দেখতে আসছেন তারা কিন্তু এখানে ডাব নিয়ে আসছেন এবং ডাব নিয়ে প্রবেশ করা কিন্তু নিষিদ্ধ থাকলেও আমরা দেখছি যে এখনও কিন্তু স্বজনরা অনেক সময় তারা ডাব নিয়ে আসছেন এবং এই ডাবের খোসাগুলোই কিন্তু হাসপাতালের চারপাশে যখন পড়ে থাকে তখন সেগুলোর মধ্যে পানি আটকে থাকে এবং পানি আটকে সেগুলোর মধ্যে কিন্তু ডেঙ্গুর যে লার্ভা সেটি তৈরি হয়। এবং এখানে হাসপাতালগুলোতে আমরা দেখেছি যে অনেকেই কিন্তু যে অন টাইম যে প্লাস্টিকের যে প্রোডাক্টগুলো সেগুলো নিয়ে আসেন, যার ফলে সেগুলো কিন্তু একবার ব্যবহারের পর হাসপাতালের চারপাশেই ফেলে রাখা হয় এবং যার ফলে কিন্তু সেগুলো দিয়ে কিন্তু আসলে ডেঙ্গুর যে লার্ভা সেগুলো তৈরি হয়, সেগুলোতে পানি জমে। এই মুহূর্তে আমরা যে বেডটিতে রয়েছি এখানেও কিন্তু একজন ডেঙ্গু রোগী রয়েছেন, তাকেও কিন্তু মশারি দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু সেই মশারিটি এখনও টানানো হয়নি। আমরা দেখছি যে এখানে কিন্তু সেই মশারিটি টানানোর যে ব্যবস্থা সেটি কিন্তু তারা করছেন। এর বাইরে হাসপাতালের চিকিৎসা এবং হাসপাতালে রোগী আসার পরিমাণ কিন্তু আমাদেরকে ইতিমধ্যেই বলে দিচ্ছে যে আসলে ডেঙ্গুর যে প্রকোপ সেটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং বলা চলে যে রাজধানীতে কিন্তু ডেঙ্গু চোখ রাঙাচ্ছে। সেক্ষেত্রে এই যে পরিস্থিতি মোকাবেলায় কিন্তু সবার সম্মিলিত সচেতনতা দরকার এবং সেই সচেতনতা থেকে কিন্তু সোহরাওয়ার্দী হাসপাতাল শুরুর দিকে আমরা দেখেছিলাম অনেকটাই অসচেতন এবং আমাদের প্রতিবেদন থেকে সেটি দেখা গিয়েছিল। তবে সকালে কিন্তু আমরা দেখছি যে ডেঙ্গু ওয়ার্ডে মশারি দেওয়া হচ্ছে। এই ছিল আমার কাছে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। সীমান্তে স্থল ও মাইন বিস্ফোরণে হতাহত ঠেকাতে নানামুখী তৎপরতা শুরু করেছে বিজিবি। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করার পাশাপাশি চলছে নিয়মিত মাইকিং ও জনসচেতনতামূলক সভা। মাইন বিস্ফোরণে পা হারানোদের অভিজ্ঞতা তুলে ধরেই জানানো হচ্ছে এর ভয়াবহতা। পাশাপাশি আহতদের পাশেও দাঁড়াচ্ছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বান্দরবনের নাইখংছড়ি সদর থেকে ১৩ কিলোমিটার দূরে আষাঢ়তলী সীমান্ত। দুর্গম পাহাড়ি সড়ক পেরিয়ে পৌঁছাতে হয় বিজিবির আষাঢ়তলী ভিউপিতে। সেখানে বিজিবির কর্মসূচিতে জড়ো হন শতাধিক মানুষ। উপস্থিত ছিলেন সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে পা হারানো অন্তত ১৬ জন। নাইখংছড়ি সীমান্তের দক্ষিণ মৌলভীকাটা এলাকার যুবক ওমর ফারুক। বয়স এখনো ২৫ পেরোয়নি তার, কিন্তু গেল জুন মাসে সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে পা হারিয়ে এখন তাকে হাঁটা চলার জন্য নির্ভর হতে হয়েছে ক্রেচের উপর। পাহাড়ের চূড়ায় ক্রেচের উপর ভর করে সময় সংবাদকে বর্ণনা দেন পা হারানোর ঘটনা। যখন গরু নিয়ে আসি প্রায় আমরা ১৫-২২ জন ছিলাম, তখন সবাইকে বের করে দেওয়ার পরে আমি মাইনে বিস্ফোরণ আহত। জীবনের সবচেয়ে বোকামি করছি ওটা। শুধু ওমর ফারুক নন, স্থলমাইন বিস্ফোরণে পা হারানো প্রত্যেকের গল্প প্রায় একই। লোভের ফাঁদে পড়ে গরু, সিগারেট কিংবা মাদক আনতে গিয়ে এখন চিরতরে পঙ্গু, আর অর্থনৈতিকভাবে ভেঙে পড়ছে পরিবারগুলো। বর্ডারে গিয়েছিলাম লোভের বশবর্ত হয়ে, কিন্তু যাওয়ার পর অ্যাক্সিডেন্টটা হওয়ার পর এখন আমি তো শেষ আর আমার বউ বাচ্চারাও নাকি এখন
অবস্থা এইরকম। আমরা সীমান্তে গেছিলাম গরু পার করার জন্য, কারণ মাইন খেয়েছি বাঁশ কাটার জন্য আর কি, মায়ের মারে ওখানে বিস্ফোরণ হয়েছে। এমন পরিস্থিতিতে স্থলমাইন দুর্ঘটনা এড়াতে নানামুখী তৎপরতা শুরু করেছে বিজিবি। সীমান্তের ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করার পাশাপাশি প্রতিদিন মাইনের ভয়াবহতা নিয়ে করা হচ্ছে মাইকিং আর জনসচেতনতামূলক সভা করে মাইন বিস্ফোরণে পা হারানোদের অভিজ্ঞতা তুলে ধরেই জানানো হচ্ছে এর ভয়াবহতা। তবে উপজেলা প্রশাসন ও বিজিবি বলছে নানামুখী তৎপরতার কারণে লোকজন সচেতন হচ্ছে এবং কমে আসছে মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা। যার ক্ষতিটা হচ্ছে সে ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে সে সারা জীবনের জন্য তার পরিবারের কাছে বোঝা হয়ে যাচ্ছে, সমাজের কাছে বোঝা হয়ে যাচ্ছে। হয়তো আমাদের এই মেসেজটা তাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে, তাই গত 1 মাসে আমরা দেখেছি যে মাইন বিস্ফোরণের ঘটনাটা কমেছে। সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করে, এতে যেভাবে সীমান্ত নিরাপত্তা বিঘ্নিত হয় ঠিক সেভাবে আমাদের ব্যক্তিগতভাবেও এই লোকগুলো ক্ষতিগ্রস্ত হয়। নাইক্ষ্যংছড়ি সীমান্তে 30টি ঝুঁকিপূর্ণ পয়েন্ট শনাক্ত করে লাল পতাকা টাঙানোর পাশাপাশি কাঁটাতারের বেড়া দিয়ে পথ রোধ করার উদ্যোগ নিয়েছে বিজিবি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, বান্দরবান। খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার করেছে যুগ্ম ছাত্র জনতা। এতে ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে শুরু করেছেন স্থানীয়রা। তবে এখনও বহাল রয়েছে 144 ধারা। ধীরে ধীরে চেনা রূপে ফিরছে খাগড়াছড়ি শহর, সেই সঙ্গে স্বস্তি ফিরেছে জনমনে। শনিবার সকালে যুগ্ম ছাত্র জনতার মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিবৃতিতে অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহারের কথা জানানো হয়। বলা হয়, প্রশাসনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে আহত ও ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দেওয়া এবং প্রশাসনের আশ্বাসকে আংশিক বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয় সেজন্য আমাদের পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল সেটা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। তবে অবরোধ প্রত্যাহার হলেও এখনো বহাল আছে 144 ধারা। এর মধ্যেও দোকানপাট খুলতে শুরু করেছে, আনাগোনা বাড়ছে পর্যটকদের। স্বাভাবিক জীবনে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন স্থানীয়রা। এখন মোটামুটি পরিস্থিতি ভালো হয়েছে, এটার জন্য অনেক ভালো লাগতেছে। অবরোধটা তুলে নেওয়া হয়েছে, আমরা মোটামুটি আশা করতেছি পর্যটকরা আস্তে শুরু করবে। ব্যবসা বাণিজ্যের জন্য আর কোনো বাধাবিঘ্ন হবে না, আমরা সুন্দরভাবে জীবনযাপন করে সবাই একসাথে মিলেমিশে করে কাজ করতে চাই। এর আগে 23 সেপ্টেম্বর রাতে মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ এনে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে সড়ক অবরোধ কর্মসূচিতে উত্তাল হয়ে ওঠে খাগড়াছড়ি। সহিংসতায় গুইমারায় নিহত হন 3 পাহাড়ি, আহত হন 16 সেনা সদস্য, 6 পুলিশ সহ অন্তত অর্ধশতাধিক পাহাড়ি বাঙালি। এছাড়া ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হয় অর্ধশত বাড়িঘরে। সময় সংবাদ, খাগড়াছড়ি। কোমরে পিস্তল, হাতে ওয়াকিটকি, চুলের কাঠ, পোশাক পরিচ্ছদও আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের মতোই। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর উপপরিচালক পরিচয়ে ওঠা বসা আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের সঙ্গেও। এসব পরিচয়ে রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এমনকি ফুটপাত থেকেও করতেন চাঁদাবাজি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের ভয় দেখিয়েও হাতিয়ে নিতেন টাকা। সম্প্রতি রায়ের বাজারে চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েন জাহিদ নামের সেই প্রতারক। মাসুদুর রহমানের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজারের মেরি স্টোপস গলি। বৃহস্পতিবার গলির মাথায় ভ্যানে সবজি বিক্রি করছিল এক বিক্রেতা। জাহিদুল ইসলাম নামের এক ব্যক্তি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয়ে ভ্যান সরাতে বলে চলে যান। 1 ঘন্টা পর এসে এবার ভ্যান দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠেন, দাবি করেন চাঁদা না দেয়ায় বিক্রেতাকে মারধর শুরু করেন। সেই আনস বাইকারে গুলি করমু ফালাই দম, বড় কর্মকর্তা এনএসআই সে আমার বহুত হুমকি ধুমকি দিছে, ধাক্কা মারছে। আমার যে ক্যাশে ছিল সে সব টাকা পয়সা নিয়ে গেছে। এ সময় বাধা দিতে আসেন পাশের বাস কাউন্টারের ম্যানেজার। এতে তার উপরও ক্ষুব্ধ হন জাহিদ। কোমরে থাকা পিস্তল ঠেকিয়ে হত্যার চেষ্টা করেন তিনি। উল্টো কাউন্টার ম্যানেজারকে চাঁদাবাজ দাবি করে তার কাছেও চাঁদা চান তিনি। গোয়েন্দা বিভাগ এটা অফিসার, উনি 11 সংস্থা নিয়ে কাজ করে, ওনার ফুল পাওয়ার। উনি আমাদের চাঁদা চাইছে, আমি চাঁদা দিয়ে বিদায় আমার সাথে হারাসানি করছে। আমার শুরু হয় জটলা, এগিয়ে আসেন আশপাশের দোকানিরা। যারা সামনে আসছে সবার উপরই চড়াও হন জাহিদ। একজনকে মেরে গুরুতর জখম করেন তিনি। 2 হাত দিয়ে এমন জোরে বাড়ি দিছে, আমার মনে হয় যে আমার কলিজা ফেটে যেতেছে, আসমান থেকে মনে কিছু ভেঙে পড়ছে। এরপরে আবার পাড়া উঠে ওইখানে আবার একটা বাড়ি মারছে, তখন আমি সেন্সলেস হয়েছি। ফুটপাত থেকে শুরু করে এই এলাকার বেশিরভাগ দোকানপাট থেকেও কিছুদিন ধরে চাঁদাবাজির অভিযোগ আছে তার বিরুদ্ধে। সবাই এই অত্যাচারগুলোই করছে উনি, যেগুলো ভাষায় প্রকাশ করা যাবে না, এত অত্যাচার করতে উনি। কারোর ওষুধের দোকানতে ওষুধ নিলে টাকা দিতেছে না,
বাজার করলে বাজারে টাকা দিচ্ছে না, কেমন যেন ও এমন একটা পাওয়ারফুল দেখায়। পরে রায়ের বাজার পুলিশ ফাঁড়িতে খবর দিলে জাহিদকে হেফাজতে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদে কেঁচো খুঁড়তেই যেন বেরিয়ে আসে সাপ। কোমরে থাকা পিস্তলটি নকল, ওয়াকিটকি নিম্নমানের। তার এমন কারসাজিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ধোঁকা খেয়েছেন বিভিন্ন সময়। গোয়েন্দা সংস্থারা ইউজুয়ালি প্রকাশ্যে অস্ত্র, ওয়াকিটকি এগুলো ক্যারি করেন না এবং নিজেকে পরিচয় দেন না যে আমি এই সংস্থার সাথে কাজ করি। কথাবার্তার এক পর্যায়ে বিভিন্ন রকম খুবই অসামঞ্জস্যপূর্ণ আনসার দিচ্ছিল, যে কারণে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি এবং অনুমতি পেয়ে জিজ্ঞাসাবাদ করি এবং পরবর্তীতে প্রকাশ পায় যে আসলে কোনো গোয়েন্দা সংস্থার সদস্য না। আটকের পর জাহিদের কাছ থেকে পাওয়া যায় কাস্টমস গোয়েন্দা সহ বিভিন্ন সংস্থার ভুয়া আইডি কার্ড, বিভিন্ন ব্যাংকের 7টি এটিএম কার্ড ও একটি গাড়ি। গাড়িটি ভাড়া করে চাঁদাবাজি ও প্রতারণায় ব্যবহৃত হয়েছে। গাড়িটা হচ্ছে একটা রেন্টেকারের কাছ থেকে নিয়েছে, সে 3 মাস ধরে ভাড়া দেয় না, ওই যে একই পরিচয় দিয়ে নিয়েছে। সে আসলে 5 আগস্টের পর থেকে মানুষের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছে এবং আসলে প্রতারণা করে অনেকের কাছ থেকে হয়তো অনেক রকম সুবিধা নিয়েছে। চাঁদা চাইলে তার পরিচয় যাই হোক না কেন দ্রুত আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর পরামর্শ দিয়েছে পুলিশ। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি চাইবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। ইলিশ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা শুরু। পরিবহন, বিক্রি, সংরক্ষণও দণ্ডনীয় অপরাধ। নির্দেশনা কার্যকরে তৎপর প্রশাসন। প্রজনন নির্বিঘ্ন করে উৎপাদন বাড়ানোই লক্ষ্য। সর্বস্তরের মানুষের ভালোবাসায় বিদায় জানানো হলো ভাষা সৈনিক কবি আহমদ রফিককে। শ্রদ্ধা জানান বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা, রাজনৈতিক দলসহ শুভাকাঙ্ক্ষীরা। আহমদ রফিকের শেষ ইচ্ছা অনুযায়ী শিক্ষার্থীদের গবেষণায় ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতালে দান করা হয় তার মরদেহ। স্বদেশ এখন মানচিত্রে আঁকা, সুশ্রী রঙিন পতাকায় লেখা। তবু খুঁজে ফিরি সবার স্বদেশ, জানি না সে চাওয়া কবে হবে শেষ। যেমন দেশটি দেখতে চেয়েছিলেন সেই স্বপ্ন কি পূরণ হয়েছে? কবিতার শেষ লাইনের মতো আমাদেরও বলতে হবে জানি না, কারণ উত্তর দেওয়ার জন্য আজ তিনি নেই। হয়তো কিছু চাওয়া অপূর্ণ রেখেই জগতের মায়া ত্যাগ করেছেন ভাষা সৈনিক আহমদ রফিক। চিকিৎসা শাস্ত্রের মানুষটি বেছে নিতে পারতেন সহজ পথ, কিন্তু তিনি ঝুঁকলেন লেখালেখিতে। 96 বছরের দীর্ঘ জীবন শেষ করলেও বাংলা সাহিত্য আর সংস্কৃতিতে তিনি হয়ে থাকবেন এক অবিচল আলো। শেষ বেলাতেও রচনা করে গেছেন অমর হওয়ার বাণী। মেডিকেল শিক্ষার্থীদের গবেষণার জন্য দান করেছেন মরণোত্তর দেহ। শোক র্যালি করে মেডিকেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় তার দেহ। বারডেমে চিকিৎসারত অবস্থায় 2 অক্টোবর প্রয়াত হন তিনি। শনিবার বেলা 11টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় তার মরদেহ। শ্রদ্ধা জানায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা সহ সর্বস্তরের মানুষ। ওনার যে চলে যাওয়াটা আমাদের সাহিত্য, শিল্প, সংস্কৃতি অঙ্গনে অনেক বড় একটা খালি হয়ে গেল। উনি চলে গেছেন, আমরা ওনাকে বিদায় দিচ্ছি, এই কথাটি আমি কখনোই মেনে নিতে পারি না এবং মানতে চাইও না। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় এই ভাষা সৈনিককে। তারা বলছিলেন দেশের জন্য যে অবদান রেখে গেছেন আহমদ রফিক তা অনন্য। উনি যে কীর্তি রেখে গেছেন, এই কীর্তি ওনাকে শুধু বাঁচিয়ে রাখবেন না, আমাদের আগামী দিনের চলার পথে পাথ হয়ে থাকবেন। গত 70 দশক ধরে বলতে পারেন তিনি অসাধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছেন। সামগ্রিক মুক্তির মধ্যে নিজেকে দেখার মধ্যে দিয়ে তার জীবনকে সম্পন্ন করেছেন, সেটা একটা পরবর্তী প্রজন্মের জন্য দৃষ্টান্ত। কবিতা, প্রবন্ধ, ভাষা আন্দোলনের ইতিহাস গবেষণা মিলিয়ে আহমদ রফিকের লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা শতাধিক। পেয়েছেন 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ বহু সম্মাননা। 2 বাংলার রবীন্দ্র চর্চায় তার অবদান অনন্য। কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট থেকে তাকে দেয়া হয় রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধি। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। বন্ড লাইসেন্সধারীদের পণ্য খালাসে এইচএস কোড জটিলতায় চালান আটকে না রাখার সিদ্ধান্তে আমদানি রপ্তানি বাণিজ্যে কমছে ভোগান্তি, দুর্নীতি। এতে উচ্চমূল্যের বৈচিত্র্যময় পোশাকের রপ্তানি বাড়বে, এমন পর্যবেক্ষণ বিজিএবিএ ও বিকেএমইএর। তবে কাস্টমসের এমন শিথিলতার সুযোগে যেন বন্ড লাইসেন্সের অপব্যবহার না হয় সেদিকে নজরদারি বাড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এম এস আরিফিনের রিপোর্ট।
আমদানি রপ্তানি বাণিজ্যে বাংলাদেশ সহ 200-র বেশি দেশ ব্যবহার করে হারমোনাইজ সিস্টেম বা এইচএস কোড। বাংলাদেশে এই কোড 8 সংখ্যার। সমজাতীয় সব পণ্যের প্রথম 4 সংখ্যা একই, পরের 4 সংখ্যায় তুলে ধরা হয় পণ্যের সুনির্দিষ্ট পরিচিতি। এর ওপর ভিত্তি করে শুল্ক আদায় করে কাস্টমস। এইচএস কোড জটিলতায় পড়েননি এমন আমদানি রপ্তানিকারক মেলাভার। বিশেষ করে ফাস্ট ফ্যাশনের যুগে যখন অহরহ আমদানি করতে হয় নিত্য নতুন কাঁচামাল ও আনুষঙ্গিক পণ্য, তখন অনেক সময় প্রচলিত এইচএস কোডে কোনো পণ্য চিহ্নিত করা যায় না, যার খালাস আটকে দেয় কাস্টমস কর্তৃপক্ষ। অনেক ক্ষেত্রে এইচএস কোড জটিলতা সমাধানে দীর্ঘসূত্রিতায় ক্রয়াদেশও হারান রপ্তানিকারক বা গুনতে হয় বড় অঙ্কের মাসুল। একই ধরনের বর্ণনার কাপড় লাস্টের 4 ডিজিটে গিয়ে আমি বললাম যে এটা স্পেশাল মেড, আপনি বললেন এটা আদার্স, কারণ এটা সরাসরি বলা নাই। সব কোড ঠিক, একটা কোডের কারণে মালটা পড়ে আছে এবং এটার জন্য আমাদেরকে কাস্টম বলছে যে আমাদেরকে উচ্চ দিতে হচ্ছে, সে মালের ভ্যালু $2000 দিতে হচ্ছে আরও এডিশনাল 2-3 লক্ষ টাকা। অবশ্য বন্ড লাইসেন্সধারী যারা পণ্য রপ্তানির শর্তে বিনা শুল্কে কাঁচামাল আমদানি করেন তাদের ক্ষেত্রে বিশেষ সুবিধা দিয়েছে এনবিআর। আমরা স্বস্তি বোধ করছি যে কাস্টমস যে আমাদের আননেসেসারি যে প্যারেশানি, যে আমাদের যে একটা কিছু টাকা মানে দিতে হয়, সেটা হয়তো দিতে হবে না। গেল 9 সেপ্টেম্বর জারি করা এসআরওতে বলা হয়েছে এইচএস কোডের প্রথম 4 সংখ্যা মিললেই পণ্য খালাস করা যাবে, আর কোনো কাঁচামাল এইচএস কোডে না পড়লে তা কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমে যুক্ত করে সর্বোচ্চ 2 দিনের মধ্যে পণ্য খালাসের সুযোগ রাখা হয়েছে। পরেরটা না মিলে তাদের কারেকশন করে তখন এটা তাদেরকে অবশ্যই তার এইচএস কোডের বন্ড এটা অ্যাড করতে হবে, ফলে সে যে এটা ওই যে ফাঁকি দেওয়ার যে একটা তার প্ল্যানিং ছিল, এই প্ল্যানিংটা তার নষ্ট হবে। যে অসাধু কর্মকর্তারা আনডিউ বেনিফিটটা নিতেন, সেটা ওনারা এখন নিতে পারতেছে না। এনবিআর এর দেয়া এই সুযোগের যেন অপব্যবহার না হয় সেদিকে নজরদারি বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। এনবিআর যখন তাদের যে সমস্ত সার্কুলারগুলো করেন, তাদের গেজেটগুলো করেন, সেই গেজেটের মধ্যে যদি ক্ল্যারিটির অভাব না থাকে সুরাহা হওয়া দরকার। বাংলাদেশের যে এইচএস কোড যেটা এনবিআর ব্যবহার করে, সেটার সঙ্গে আন্তর্জাতিক যে এইচএস কোড সেটা একটা সমন্বয় আছে এবং একই ধরনের। তো এইটা নিশ্চিত করতে পারলে আমি মনে করি যে এই সমস্যার একটা স্থায়ী সমাধান হবে। প্রায় 5000 গ্রুপে পণ্য শ্রেণীবদ্ধ করতে এইচএস কোড তৈরি করে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ডিটেইল ডিজাইন প্রস্তুত না হওয়া সহ নানামুখী জটিলতায় চলতি বছর বহুল কাঙ্ক্ষিত বে টার্মিনালের কাজ শুরু হচ্ছে না। তবে বিশ্বব্যাংকের $650 বিলিয়ন ঋণ ছাড় হওয়ায় আগামী বছরের জুন মাসের মধ্যে অবকাঠামোগত নির্মাণ শুরু হতে পারে বলে আশাবাদী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এক্ষেত্রে আগামী 8 মাস ধরে চলবে এই প্রকল্পের ফাইল ওয়ার্ক, এরপরই শুরু হবে মূল গ্রাউন্ড ওয়ার্ক। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 1 দশকের বেশি সময় ধরে অনেক কিছুই বদলে গেছে বঙ্গোপসাগর তীরবর্তী নগরী পতেঙ্গা উপকূলের এই অংশে। চট্টগ্রাম বন্দরের সহযোগী হিসাবে যেমন এখানে একটি অত্যাধুনিক বন্দরের চিন্তা ছিল, তেমনি নাগরিক প্রয়োজনে তৈরি করা হয়েছে পাকা সড়ক সহ স্থাপনা। তবে নানা জটিলতায় বারবার পিছিয়েছে বে টার্মিনালের নির্মাণ কাজ। প্রথম পর্যায়ে 2026 সালে অপারেশনে যাওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। একটা স্থাপনা যখন আপনি করবেন তখন অন্যান্য ফিচারগুলো যদি 5-7 বছরে বিলম্বিত হলে চেঞ্জ হয়ে যাবে, তখন আপনাকে ওটাকে অ্যাড্রেস করতে হবে। 13,525 কোটি টাকার এই প্রকল্পে বিশ্বব্যাংকের সহায়তা হিসেবে থাকছে 9,333 কোটি টাকা, আর বাকি টাকার যোগান দেবে চট্টগ্রাম বন্দর নিজেই। এর মধ্যে 8,269 কোটি টাকা খরচ হবে ব্রেক ওয়াটার নির্মাণে। এছাড়া 1,979 কোটি টাকায় নেভিগেশন অ্যাক্সেস চ্যানেল তৈরি, 57 কোটি টাকায় নেভিগেশন যন্ত্রপাতি স্থাপন করা হবে। এর বাইরে রেল ও সংযোগ সড়কে খরচ ধরা হয়েছে 3,434 কোটি টাকা। এখন যেহেতু বিশ্বব্যাংক অর্থায়ন শুরু হয়ে গেছে ফাইল ওয়ার্ক, আর তাই আশা করা হচ্ছে আগামী বছরে শুরু হবে গ্রাউন্ড ওয়ার্ক। আর বলা চলে এই চরাঞ্চল এবং জলাভূমিতে গড়ে উঠবে আধুনিক বাংলাদেশের আধুনিক বন্দর বে টার্মিনাল। চলতি বছর দৃশ্যমান কোনো অবকাঠামো তৈরি না হলো নেদারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান MTBS ফাইল ওয়ার্ক শুরু করেছে, তেমনি ডিটেল ডিজাইনের কাজ শুরু করেছে জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান শেলহর্ন এটার ডিটেল ডিজাইনটা করছে। সেই ডিটেল ডিজাইনটা আমাদের হাতে আসলেই দেন আমরা পরবর্তী কার্যক্রমটা শুরু করব। শুধুই বিশ্বব্যাংকের ঋণের $650 বিলিয়ন নয়, তার সঙ্গে বিনিয়োগ হিসেবে যুক্ত হবে সিঙ্গাপুরের সিঙ্গাপুর পোর্ট অথরিটি এবং দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান DP ওয়ার্ল্ডের এক করে $2 বিলিয়ন। দুইটা টার্মিনাল হবে, একটা হলো PSA সিঙ্গাপুরের সাথে, আর একটা হবে হলো আপনার DP ওয়ার্ল্ডের সাথে। সেখানেও তারা ধরেন
$1 বিলিয়ন উপরে ইনভেস্টমেন্ট করবে। সবশেষ পরিকল্পনা অনুযায়ী আগামী 2026 সালের জুন মাসে জেটি, টার্মিনাল, ইয়ার্ড সহ অন্যান্য স্থাপনা তৈরির কাজ শুরু হলে 2030 সালে অপারেশনে যাবে আধুনিক এই বন্দর। চট্টগ্রাম বন্দর যেখানে বছরে 32 লাখ কন্টেনার হ্যান্ডেলিং করছে, সেখানে বে টার্মিনাল হবে 50 লাখ কন্টেইনার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ইলিশ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা সফল করতে ভোলা, পটুয়াখালী ও চাঁদপুর সহ অন্যান্য অভয়াশ্রমে চলছে প্রশাসনের তৎপরতা। তবে এখন পর্যন্ত নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জেলেকে মাছ ধরতে দেখা যায়নি। সারি সারি নৌকা, নেই কোনো জেলে কিংবা মাছ ধরার তোড়জোড়। মধ্যরাত থেকেই ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী জেলে শূন্য। নদীর পাড়ের মাছঘাটগুলো ফাঁকা। বিরাজ করছে নিরাপত্তা। নিষেধাজ্ঞা সফল করতে নদীতে না গেলেও জেলেদের দাবি অবরোধের সময় উপযোগী হয়নি। এবার যে অভিযানটা দিচ্ছে সেটা আসলে মৎস্য অফিস বা সরকার কিভাবে দিলে আমরা এখনো বুঝতে পারতেছি না। মাছের পেটেতে এরকম এখনো ডিম আসে নাই। এখন জেলেরাও অভাবগ্রস্ত। 22 দিন পর নদীতে নামুম, বড় ইলিশ মাছ ধরুম, আমি ডে প্রত্যাশা। জেলেরা যেটা পাওয়ার উপযুক্ত, আমাদেরকে সরকার যেন এটা তাড়াতাড়ি দিয়ে দেয়। অন্যদিকে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতেও কোনো জাল নৌকা দেখা যায়নি। নিষেধাজ্ঞা সফলে উত্তরের ষাটনল থেকে দক্ষিণে চর ভৈরবী পর্যন্ত 5টি টহল দল আলাদাভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে যে খাদ্য সামগ্রী তাদেরকে দেওয়ার কথা ইতোমধ্যেই আমরা তাদেরকে তা পৌঁছে দিয়েছি। এছাড়া পটুয়াখালীর পায়রা নদীতে কোস্টগার্ড, প্রশাসন ও নৌপুলিশের যৌথ অভিযান চলছে। অসাধু জেলের বিরুদ্ধে কঠোর অবস্থানে তারা। সকলকে অনুরোধ জানাবো, আপনারা সবাই মৎস্য সংরক্ষণ আইন এবং মাইলিশ সংরক্ষণ কার্যক্রম সফল করার জন্য আইনটা মেনে চলবেন। অবৈধ জাল পাতার সাথে কাউকে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি, তো আমাদের অভিযান অব্যাহত রয়েছে। বরিশালে কীর্তনখোলা নদীতে নৌর্যালি বের করা হয়। বিভিন্ন পয়েন্ট ঘুরে নৌর্যালিটি আবার ডিসি ঘাটে গিয়ে শেষ হয়। আগামী 25 অক্টোবর পর্যন্ত অভয়াশ্রমগুলোতে মাছ ধরা বন্ধ থাকবে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে বলে জানিয়েছে খেলাফত মজলিস। দুপুরে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন দাবি তুলে ধরেন দলটির মহাসচিব। বলেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষিত হলেও সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেই। খেলাফত মজলিসের মনোনীত 265 জন এমপি প্রার্থী নিয়ে মতবিনিময় করেন তারা। নির্বাচন নিয়ে দলের পক্ষ থেকে বিভিন্ন নির্দেশনা রাখা হয় প্রার্থীদের। পিআর সহ দাবি আদায়ে দেশব্যাপী গণসংযোগ, মিছিল সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আজকে আমরা এমপি প্রার্থীদেরকে নিয়ে নির্বাচনের প্রত্যেক বিষয়ে মত বিনিময় করছি, কিন্তু নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন তা এখনো প্রস্তুত হয়নি। প্রশাসন সক্ষমতা, নিরপেক্ষতা নিয়ে জনগণের যে প্রশ্ন হয়েছে তার কোনো সমাধান হয়নি। নির্বাচনের পূর্বে সংস্কারের দাবি ছিল, তা কিছুই হয়নি। গাজা অভিমুখী নৌবহর সুমুদ ফ্লোটিলায় আক্রমণ ও অধিকার কর্মীদের আটকের প্রতিবাদে মানববন্ধন করেছে ইউনিভার্সিটি টিচার্স লিংক। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেন, ইসরায়েলের আগ্রাসনে গাজাবাসী ক্ষুধায় মারা যাচ্ছেন, অথচ মুসলিম বিশ্ব দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। এ সময় গাজা যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরিকল্পনা ফিলিস্তিনের অস্তিত্বের উল্লেখ না থাকায় এই পরিকল্পনাকে একপেশে বলে উল্লেখ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এছাড়া সুমুদ ফ্লোটিলা থেকে অধিকার কর্মীদের আটক করে ইসরায়েল মানবাধিকার লঙ্ঘনের ঘৃণিত নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেন তারা। ফিলিস্তিনিদের অধিকার নিশ্চিত করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত এই সমস্যা সমাধান হবে না বলেও জানান শিক্ষকরা। ইসরায়েলের যে উপাখ্যান, সেই উপাখ্যান ভেঙে আমরা বিশ্ব মানবতার যে বিজয়, সেই বিজয় লাভ করব। প্যালেস্টাইন স্বাধীন প্যালেস্টাইন হিসাবে একটি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে একটি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা পাবে। জিম্মি উদ্ধারের কথা বলে অসহায় নারী এবং শিশু সিভিলিয়ানদেরকে হত্যা করেছে। গাজায় বহু প্রকারের যুদ্ধাপরাধ সংগঠিত করেছে ইসরায়েল। নির্মমভাবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, অনাহারে রাখা হয়েছে, ছোট্ট গাড়িতে করে একেবারে ঠাসাঠাসি করে তাদেরকে জেলায়। ইউটিএল তাদের মুক্তি চাই। গাজীপুরে প্রতিমা বিসর্জনের সময় তুরাগ নদে নৌকা ডুবে নিখোঁজ আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে তন্ময়ের লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এর আগে শুক্রবার সকালে উদ্ধার হয় আরেক শিশু অঙ্কিতার মরদেহ। বৃহস্পতিবার বিকেলে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের সময় কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় তুরাগ নদে একটি নৌকা ডুবে যায়। এ সময় বেশিরভাগ লোকজন সাঁতরে তীরে উঠতে পারলেও অঙ্কিতা ও তন্ময় নামের দুই শিশু নিখোঁজ হয়। টানাছড়িতে পর্যটকের ঢল নেমেছে পর্যটন নগরী কক্সবাজারে। সমুদ্রে জলকেলি, সৈকতে ঘোড়ায় চড়া কিংবা জেটস্কিতে দূর সমুদ্রে ঘুরে সময় কাটছে পর্যটকদের। ব্যবসায়ীরা বলছেন বর্তমানে তাদের ব্যবসা চাঙা, তবে নিরাপত্তা জোরদার করার দাবি তাদের। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। কেউ নোনা জলে গোসল করছেন, কেউ বা বালিয়াড়িতে স্বজনদের সঙ্গে সময় কাটাচ্ছেন, অনেকে আনন্দ করছেন ঘোড়ায় চড়ে। টানা ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। সাগর পাড় ছাড়াও সৈকত সংলগ্ন প্রতিটি পর্যটন স্পটে ঘুরে বেড়াচ্ছেন ভ্রমণ পিপাসুরা। স্মৃতির পাতায় সুন্দর মুহূর্তগুলো ধরে রাখতে ছবি তুলছেন অনেকেই। ছেলে মেয়ে বললো যে না বাবা ঘুরতে যাব, তাই আসলাম। মনে হচ্ছে আমি সেই ছোটবেলায় ফিরে এসেছি, আমার বাচ্চার সাথে খেলতেছি, সেও খুশি হচ্ছে, আমারও অনেক ভালো লাগছে। এর আগেও আসছে, খুব ভালো লাগছে, আবারও আসছে এবং ঘোড়া পিঠে উঠছে, এটা আরও ভালো লাগছে। ভ্রমণ পিপাসুদের আগমনে চাঙ্গা হয়ে উঠেছে পর্যটন ব্যবসা, তবে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার দাবি তাদের। কক্সবাজারে এখন আমাদের ব্যবসার মৌসুম, এই সকাল সন্ধ্যা বা রাতের বেলা যেতে নিরাপত্তা জোরদার থাকে। প্রথম থেকে আশাবাদী ছিলাম পর্যটকদের আনাগোনা কিন্তু আমাদের এক্সপেকটেশন লেভেল অনুসারে থাকবে, আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি। ব্যবসায়ীদের তথ্য মতে 4 দিনের সরকারি ছুটিতে অন্তত 5 লাখ পর্যটক এসেছেন কক্সবাজারে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলাদেশের পর্বতারোহী ডক্টর বাবর আলী কৃত্রিম অক্সিজেন ছাড়াই 8,000 শিখর আরোহণ করে প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়েছেন। এদিকে প্রথমবারই একই পর্বত আরোহণ করে সফল হয়েছেন আরেক বাংলাদেশি তানভীর আহমেদ। গত 26 অক্টোবর স্পর্শ করেছেন পৃথিবীর 8ম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট মানাসলু চূড়া। দেশে ফিরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন দুই পর্বতারোহী। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। 8,000 মিটারের বেশি উচ্চতার পর্বত আছে পৃথিবীতে 14টি। এই উচ্চতায় অক্সিজেন থাকে ভূপৃষ্ঠের তুলনায় 1/3, ফলে মানবদেহ সচল রাখতে পর্বতারোহীরা ব্যবহার করেন কৃত্রিম অক্সিজেন। আর বাংলাদেশের পর্বতারোহী ডাক্তার বাবর আলী ইতিহাস গড়লেন প্রথম বাংলাদেশি হিসেবে কৃত্রিম অক্সিজেন ছাড়াই 8,000 শিখর আরোহণ করে। গত 26 অক্টোবর ভোরে স্পর্শ করেন পৃথিবীর 8ম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট মানাসলু চূড়া। এটি বাবরের চতুর্থ 8,000 শৃঙ্গে সফলতা। বাবর ছাড়াও একই দিনে মানাসলু পর্বতের শিখরে আরোহণ করেছেন বাংলাদেশের আরেক পর্বতারোহী তানভীর আহমেদ। এটি তানভীরের প্রথম 8,000 শিখর অভিযান। প্রথম অভিযানেই এসেছে এই সাফল্য। শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে অভিযান পরবর্তী সংবাদ সম্মেলনে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন দুই পর্বতারোহী। প্রত্যেকটা স্টেপ ইট বিকামস মোর ডিফিকাল্ট অক্সিজেন ছাড়া। আমি দেখছি যে যেমন আমার সাথে যে ক্লাইম্বিং গাইড ছিল ও অক্সিজেন ইউজ করছে। সামনের পরিকল্পনা হচ্ছে ধীরে ধীরে বাকি যে 8,000 মিটার বাকি রয়ে গেছে, তো আমি মনে হয় সামনের দিকে নাঙ্গা পর্বতের দিকে যেতে চাই। আমার জীবনের প্রথম 8,000 মিটার এবং এটা অনেক বড় সিদ্ধান্ত ছিল যে 8,000 মিটারে যাব। তো সেই চিন্তা থেকেই মানাসলু এবং টাইম ফ্রেম বা সব কিছু মিলিয়ে ওইটা বাবরেরও প্ল্যান ছিল ওই সময়। সো একসাথেই অভিযানটা সম্পন্ন হয়েছে। বাবর ইতোপূর্বে পৃথিবীর উচ্চতম পর্বত এভারেস্ট, চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোংশে এবং 10ম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণা 1 নামে 3টি 8,000 মিটারের অধিক পর্বত আরোহণ করেন। সময় সংবাদ, চট্টগ্রাম। শপথে বহাল সহ 6 দফা দাবিতে চট্টগ্রামে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত ও ওএসডি কর্মীরা। বেলা 12টার দিকে ফৌজদারহাটের ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় আন্দোলনকারীরা জানান, ইসলামী ব্যাংকের স্পেশাল কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট পরীক্ষা বয়কটের কারণে চট্টগ্রাম অঞ্চলের 5,500 কর্মকর্তাকে চাকরিচ্যুত এবং ওএসডি করা হয়েছে। শিগগিরই কর্মকর্তাদের শপথে পুনর্বহাল করা সহ 6 দফা দাবি বাস্তবায়নে কর্তৃপক্ষকে 24 ঘন্টা আলটিমেটাম দেন তারা। দুপুর 1টার দিকে কর্মসূচি শেষ করে রাস্তা ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধের কারণে মহাসড়কে 3 কিলোমিটারের বেশি যানজটের সৃষ্টি হয়।
দেশের বাইরের খবর। গাজা যুদ্ধ বন্ধে মার্কিন পরিকল্পনায় আংশিক সম্মতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধ বন্ধ হলে জিম্মিদের মুক্তি দিতে রাজি জানিয়ে সংগঠনটি বলছে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতেও প্রস্তুত তারা। এদিকে হামাস যুদ্ধ বন্ধে রাজি জানিয়ে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। প্রস্তাবনার প্রথম ধাপ বাস্তবায়নে সেনাদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন, যদিও উপত্যকাটিতে হামলা অব্যাহত রেখেছে তেল আবিব। অবশেষে গাজা যুদ্ধ বন্ধে আসার আলো। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া 20 দফার একটি প্রস্তাবে আংশিক সম্মতি দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, গাজায় চলমান যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হলে জীবিত ও মৃত সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে তারা। মধ্যস্থতাকারীদের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানানো হয়। একই সঙ্গে গাজার প্রশাসন স্বাধীন ফিলিস্তিনি নেতাদের হাতে হস্তান্তরের রাজি থাকার কথাও জানিয়েছে হামাস আরও জানিয়েছে তারা গাজার শাসনভার একটি স্বাধীন ফিলিস্তিনি সংস্থার কাছে হস্তান্তর করতে চায়। সংস্থাটি গঠিত হবে ফিলিস্তিনি জাতীয় ঐকমত্য এবং আরব ও ইসলামী বিশ্বের সমর্থনের ভিত্তিতে। বন্দি বিনিময়ে রাজি হলেও গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা ও ফিলিস্তিনি জনগণের অধিকার সম্পর্কিত অন্যান্য বিষয় নিয়ে হামাস আরও আলোচনা করতে চায়। হামাসের সম্মতিকে স্বাগত জানিয়ে অবিলম্বে উপত্যকাটিতে বোমা হামলা বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে বলেন, চলমান হামলা ও সংঘাতের মধ্যে জিম্মিদের মুক্ত করা অত্যন্ত বিপজ্জনক। কাতার, তুরস্ক, সৌদি আরব, মিশর, জর্ডান সহ সেই সব দেশগুলোকে ধন্যবাদ জানাই যারা যুদ্ধ বন্ধের জন্য একসঙ্গে আমাকে সহায়তা করেছে। জিম্মিরা যাতে তাদের বাবা মার কাছে ফিরে যেতে পারে সেই অপেক্ষাই করছি। সবাই ঐক্যবদ্ধ ছিল এই যুদ্ধের অবসান ঘটাতে এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে। আমরা সেই লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছি। সবাইকে ধন্যবাদ। এর আগে স্থানীয় সময় শুক্রবার রোববার রাতের মধ্যে সিদ্ধান্ত জানাতে হামাসকে আলটিমেটাম দেন মার্কিন প্রেসিডেন্ট। সমঝোতা না হলে গাজায় নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ট্রাম্পের 20 দফার পরিকল্পনা আগেই মেনে নিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এবার হামাসের সম্মতির পর ইসরায়েলি ডিফেন্স ফোর্স IDF জানিয়েছে পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে রাজি হয়েছেন নেতানিয়াহু। ট্রাম্পের দেয়া হামলা বন্ধের নির্দেশের পরেই নেতানিয়াহু প্রশাসন এক বিবৃতিতে সেনাদের উপত্যকাটিতে অভিযানের মাত্রা কমানোর নির্দেশনা দিয়েছে। ট্রাম্পের আহ্বানের পরও গাজায় চলছে দখলদার বাহিনীর হামলা। উপত্যকার বিভিন্ন এলাকায় কয়েকজন হতাহতের খবরও পাওয়া গেছে। নাদিম মারজান, সময় সংবাদ। গাজা যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব ঘিরে জোরালো হচ্ছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া। হামাসের পক্ষ থেকে জিম্মি মুক্তি ও প্রশাসনিক হস্তান্তরের প্রস্তুতির ঘোষণার পর সাধুবাদ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এছাড়াও স্বাগত জানিয়েছেন কাতার, তুরস্ক, মিশর, ফ্রান্স, ভারত সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের আংশিক সম্মতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। পাশাপাশি সব পক্ষকে এই সুযোগ কাজে লাগিয়ে গাজায় চলমান নৃশংসতা বন্ধের আহ্বান জানান তিনি। হামাসের ঘোষণাকে স্বাগত জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। সংগঠনটির অবস্থান ও যুক্তরাষ্ট্রের বাস্তবসম্মত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার নতুন সম্ভাবনা তৈরি করেছে বলে জানায় মিশর। অন্যদিকে হামাসের প্রতিক্রিয়াকে গঠনমূলক ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করে ইসরায়েলকে তাৎক্ষণিকভাবে সব হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ একে দ্রুত বাস্তবযোগ্য প্রতিশ্রুতি হিসেবে উল্লেখ করে বলেন, এখনই শান্তির পথে নির্ধারক অগ্রগতি সম্ভব। প্রায় 2 বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে হামাসের মার্কিন শান্তি পরিকল্পনা গ্রহণকে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ট্রাম্পের পরিকল্পনা শান্তির সবচেয়ে কাছাকাছি অবস্থায় এনেছে বলেও জানান তিনি। এদিকে মার্কিন প্রেসিডেন্টের এই পরিকল্পনাকে সাধুবাদ জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আন্তোনিও আলবানিজ। পরিকল্পনায় সম্মতি জানিয়ে অস্ত্র সমর্পণ করে অবিলম্বে জিম্মিদের মুক্তি দিতে হামাসের প্রতি আহ্বান জানান তিনি। ট্রাম্পের শান্তি পরিকল্পনাকে সমর্থন জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এক বিবৃতিতে তিনি বলেন, এখন সবার অগ্রাধিকার হওয়া উচিত একটি কার্যকর যুদ্ধবিরতিতে পৌঁছানো, যা অবিলম্বে সব জিম্মির মুক্তির পথ তৈরি করবে। গাজা সংকট নিরসনে ট্রাম্পের উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্সে দেয়া বার্তায় মোদী উল্লেখ করেন, জিম্মিদের মুক্তির ইঙ্গিত বড় ধরনের ইতিবাচক অগ্রগতি। স্থায়ী ও ন্যায়সঙ্গত শান্তির পথে যে কোনো প্রচেষ্টায় ভারত পাশে থাকবে বলেও বার্তা দেন তিনি।
মৌসুমী সাথী, সময় সংবাদ। গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক করা 4 ইতালীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে ইসরায়েল। অন্যদেরও ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে দেশটি। যদিও আটকদের ফেরত পাঠানোর পদক্ষেপকে ভুল আখ্যা দেন ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী। এদিকে ফ্লোটিলা আটকের ঘটনায় বিভিন্ন দেশে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। শুক্রবার দিনব্যাপী অভিযান চালিয়ে গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 42টি জাহাজ ও এর আরোহীদের আটক করে কেটজিওট কারাগারে নিয়ে যান ইসরায়েলি সেনারা। তাদের অভিযোগ, তেল আবিবের নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছিল তারা। এবার একে একে এই মানবাধিকার কর্মীদের মুক্তি দিতে শুরু করেছে নেতানিয়াহু প্রশাসন। প্রথম ধাপে 4 ইতালীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দ্রুততার সঙ্গে বাকিদেরও নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। আটকরা সুস্থ এবং নিরাপদে আছেন। তবে ফ্লোটিলা দাবি করছে, নৌকা আটকানোর সময় অনেক কর্মীকে ওয়াটার ক্যানন দিয়ে আঘাত করা হয়। ফ্লোটিলায় অংশ নেওয়া জাহাজে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গও ছিলেন। আটকের পর মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার ছবি প্রকাশ করা হয়, তবে তার বর্তমান অবস্থা বিস্তারিত প্রকাশ করা হয়নি। টাইমস অফ ইসরায়েলের খবর অনুযায়ী অ্যাশদোদ বন্দরে হাজির হয়ে গ্লোবাল ফ্লোটিলায় থাকা মানবাধিকার কর্মীদের কটূক্তি করেন নেতানিয়াহু নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির। ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে তাকে কেটজিওট কারাগারেও উপস্থিত হতে দেখা যায়। এক্সের এক পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু কর্মীদের নিজ দেশে ফেরত পাঠিয়ে ভুল করছেন। তার দাবি, তাদেরকে কয়েক মাস কারারুদ্ধ করে রাখা উচিত ছিল। এদিকে ফ্লোটিলা আটকের ঘটনায় ক্ষোভে ফুঁসছে বিভিন্ন দেশ। এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে পাকিস্তান, স্পেন, ইতালি, আর্জেন্টিনা সহ বিভিন্ন দেশ। আটককৃতদের মুক্তির দাবিতে ব্যানার প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন তারা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নির্বাচন বানচালকারীদের স্বার্থেই পিআর আন্দোলন, বলছে বিএনপি। ফ্যাসিবাদীদের পুনর্বাসনের শঙ্কা। দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াতের। যারা কাজ করে তাকে দেখার কথা। ভর্তির পর থেকে তো মশারি দেয় না, মশারিটাকে তারা এত প্রায়োরিটি দেয়। ওয়ার্ড থেকে কেবিন, সোহরাওয়ার্দী হাসপাতালে এডিসের প্রজনন। ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে অন্য রোগী, দেয়া হয় না মশারিও। গাফিলতি শিকার কর্তৃপক্ষের। এবং নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে হতাহত ঠেকানোর উদ্যোগ। ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা দেয়া হবে, কাঁটাতারের বেড়াও। সচেতন করতে বিজিবির মাইকিং। এই ছিল দুপুরের সময়। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।